স্টুডেন্টস, তোমরা সব ভালো আছো তো? দেখো, আজকে আজকে একটা নতুন ধরনের জিনিস করতে যাচ্ছি। আমাদের রেডিও অ্যাক্টিভিটির একটা পার্ট বাকি আছে, পার্ট ডি। দু একদিনের মধ্যেই রিলিজ হবে। কিন্তু আজকে আলোচনা করব তোমাদের দেওয়া দুটো প্রশ্ন নিয়ে। দুটো খুব ইন্টারেস্টিং প্রশ্ন এসেছে। একটা লিখেছে মুরসেলিম, বলেছে যে নিউট্রন বা প্রোটন রেশিও তো 1.5 নয়, তবুও কার্বন 14 কেন রেডিও অ্যাক্টিভ। হ্যাঁ, এটা আমরা আলোচনা করে নেবো আজকে। আমার খুব ভালো লেগেছে প্রশ্নটা। আর একজন হোয়াটসঅ্যাপে আমাকে লিখেছে রেডিও কার্বন ডেটিং সম্বন্ধে একটু আলোচনা করতে। তো এগুলো খুব রেলিভেন্ট প্রশ্ন। তো ক্লাস 10-এর জন্য তো বটেই, এবং ক্লাস 11 এবং 12-এ যারা সায়েন্স পড়ে তাদের জন্যও এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং একটা ভালো প্রশ্ন, এটা জেনে রাখো। তো আজকে আর বেশি কথা বলবো না, আমরা এই দুটো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, কার্বন 14 কেন রেডিও অ্যাক্টিভ, আর রেডিও কার্বন ডেটিং ব্যাপারটা কি। ওকে, চলো তাহলে দেখা যাক। তাহলে আজকে ক্লাসে শুরু করি। প্রথমেই বলি যে তোমাদের জন্য বোর্ডটা পাল্টে ফেললাম। কেউ কেউ লিখেছিলে যে স্যার ছোটো বোর্ডে অসুবিধা হচ্ছে, তো নতুন বোর্ড কেমন লাগছে বলবে, কমেন্টে লিখে জানাবে। এবার ক্লাসের কথায় আসি। দুটো প্রশ্ন এসেছে। মুরসেলিম প্রশ্ন করেছে যে স্যার কার্বন 14 কেন রেডিও অ্যাক্টিভ, একটু বুঝে বলবেন, কারণ এর N/P অনুপাতটা 1.5 নয়। আর একটা প্রশ্ন কেউ করেছিল রেডিও কার্বন ডেটিং ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য। তো সেই প্রশ্নের উত্তর দুটো দেবো। এইগুলো জানতে গেলে কিন্তু প্রথমেই আইসোটোপের ধারণাটা ক্লিয়ার থাকা দরকার। আইসোটোপ কাকে বলে, মৌলের আইসোটোপ কী, এটা জানতে হবে। তো সেই জন্য আমি একটুখানি আলোচনা করে নিই, তারপর উত্তরগুলো দেবো। তো প্রথমে আইসোটোপ কাকে বলে। আইসোটোপ হচ্ছে যে একটা মৌলের ভর সংখ্যা যদি আলাদা হয়, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে একই মৌল কিন্তু নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনের সংখ্যা আলাদা কোনো কারণে যদি হয়ে যায়, তাহলে সেই সেই মৌলটা হচ্ছে সেই অরিজিনাল মৌলের আইসোটোপ। হ্যাঁ, যেমন উদাহরণ দিয়ে বলি, হাইড্রোজেন যদি ধরো, হাইড্রোজেন এইচ, হাইড্রোজেনে তোমার সাধারণ হাইড্রোজেন আমরা যেটাকে এইচ বলি, তার নাম প্রোটিয়াম। তো এর মধ্যে দেখো নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন থাকে, 0 নিউট্রন থাকে, কোনো নিউট্রন নেই, আর একটা ইলেকট্রন, যটা প্রোটন তটা ইলেকট্রন থাকবে। আর এখানে দেখো ডয়টেরিয়ামে হাইড্রোজেনের যেটা সেকেন্ড আইসোটোপ, একটা নিউট্রন আর একটা প্রোটন আছে, হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে, আর একটা ইলেকট্রন থাকবে, যটা প্রোটন তটা ইলেকট্রন থাকবে। ওকে, আর একটা আইসোটোপ আছে ট্রাইটিয়ামে, দেখো প্রোটন একটাই আছে, সবারই মধ্যে একটাই প্রোটন, কারণ পরমাণু ক্রমাঙ্ক তো একই থাকবে, কিন্তু দুটো নিউট্রন আছে, অর্থাৎ এদের ভর সংখ্যা প্রত্যেকের আলাদা। আমরা জানি ভর সংখ্যা মানে নিউট্রনের সংখ্যা প্লাস প্রোটনের সংখ্যা। তো নিউট্রন প্লাস প্রোটন, এখানে দেখো ভর সংখ্যা 3, এখানে দেখো ভর সংখ্যা 2, এখানে দেখো ভর সংখ্যা 1। তাহলে ভর সংখ্যা 1, ভর সংখ্যা 2, ভর সংখ্যা 3, তিনটেই কিন্তু হাইড্রোজেন। তো এই যে তিনটে আইসোটোপ, এই যে তিনটে রকমে পাওয়া যাচ্ছে হাইড্রোজেনকে, এই রকমগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। হ্যাঁ, এদের পরমাণু ক্রমাঙ্ক একই হয় কিন্তু ভর সংখ্যা আলাদা হয়। এরকম অন্য মৌলেরও আছে। ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিন 35 আর ক্লোরিন 37, প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্ক 17, অর্থাৎ প্রোটন হবে 17টা, কিন্তু নিউট্রন আলাদা। এখানে নিউট্রন আছে 18টা, আর এখানে নিউট্রন আছে 20টা। হ্যাঁ, মোট এখানে 35 আর 37, ইলেকট্রন তো 17ই হবে। কার্বনেরও সেরকম পাওয়া যায়, দেখো কার্বন 12, কার্বন 13, কার্বন 14। হ্যাঁ, এখানে প্রোটন 6, 6, 6, প্রোটন নিউট্রন ইলেকট্রন 6টা 6টা করে। কার্বন 13 একটা পাওয়া যায়, খুব সামান্য পরিমাণে পাওয়া যায়, যেখানে নিউট্রন 7। আর যেটা আমাদের আলোচনার বিষয় কার্বন 14, সেখানে নিউট্রনের সংখ্যা দেখছো 8। তাহলে এরকম কার্বনের 3 রকম রূপে এক্সিস্ট করে, সেই জন্য এটা তিনটে আইসোটোপ। আবার অক্সিজেনেরও আছে, অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18। নর্মাল অক্সিজেন 16, যেটা আমরা বেশিরভাগ বায়ুমণ্ডলে পেয়ে থাকি 90%, সেটা হচ্ছে 8, 8, 8, প্রোটন নিউট্রন ইলেকট্রন 8টা 8টা করে। এছাড়া অল্প পরিমাণে কিছু থাকে তোমার নিউট্রন 9 যুক্ত আর নিউট্রন 10 যুক্ত, অক্সিজেন 17 আর অক্সিজেন 18। তাহলে এইরকম বিভিন্ন রূপে সবারই যে থাকবে তা না, যাদের আছে তাদের কথাই বলা হচ্ছে। সকল মৌলেরই যে আইসোটোপ আছে এরকম নয়, তো যাদের আছে তাদের কথাই বলা হচ্ছে। তাহলে এই গেল আইসোটোপ। এরপরে আমরা চলে আসবো যে কার্বনের একটা আইসোটোপ, কার্বন 14। হ্যাঁ, কার্বন, এগুলোকে এভাবে বলা হয়, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। তো কার্বন 14 কেন তেজস্ক্রিয়, সেটা আমরা এখন আলোচনা করবো। ওকে, দেখো কার্বন 14 এর নিউট্রন
এবং প্রোটনের সংখ্যাটা আগে জানতে হবে। নর্মাল যে কার্বন আমাদের রয়েছে, কার্বন আইসোটোপ, সেই কার্বন আইসোটোপ হচ্ছে 12। এই দুটোর পার্থক্য আগে জানতে হবে, কার্বন 12 আর কার্বন 14। কার্বন 14-র মধ্যে দেখতে পাচ্ছ 6টা প্রোটন আছে আর 8টা নিউট্রন আছে, আর ইলেকট্রন তো প্রোটনের সংখ্যার সঙ্গে সমান হবে, তাহলে 6 হলো। আর কার্বন 12-তে 6টা প্রোটন আর 6টা নিউট্রন, আর ইলেকট্রন 6টাই হবে। হ্যাঁ, এটা নর্মাল আইসোটোপ কার্বন 12। কার্বন 14টা এমনিতে প্রকৃতিতে মানে পৃথিবীতে থাকে না, ওটা তৈরি হয়ে যায়, এবং সমস্ত জীবের মধ্যে সেটা আছে, গাছপালা বলো প্রাণী বলো সবারই মধ্যে সেটা আছে। কি করে এলো সেটা এলো, তার একটা প্রসেস আছে। আমি এই কেন তেজস্ক্রিয়, এই প্রশ্নটা উঠেছিল এই কারণে যে এই তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভিটি লেসনে আমি বলেছি যে নিউট্রন বা প্রোটনের অনুপাতটা যখন 1.5 বা তার বেশি তখন মৌল তেজস্ক্রিয় হয়, কিন্তু কার্বনের ক্ষেত্রে এটা নিউট্রন 8 আর প্রোটন 6, তাহলে 8/6 1.3 রেশিওটা হচ্ছে, তবু এটা রেডিও অ্যাক্টিভ। 1.5 তো নয় রেশিওটা। তো এটা আরও বিশদে ব্যাখ্যা করবো, তাই সংক্ষেপে এক লাইনে বলে দিই যে এই যে এদের ক্ষেত্রে অর্থাৎ নিউট্রন বা প্রোটনের অনুপাত গ্রেটার দ্যান 1.5, এটা অ্যাপ্লিকেবল টু হেভি এলিমেন্টস, হেভি অর্থাৎ ভারী মৌলের ক্ষেত্রে। আমি বলেছিলাম যে প্রায় 80-82 পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা প্রায় 220-র বেশি, এরকম হ্যাঁ ভর সংখ্যা হলে তবেই যাদের 80-82-র বেশি পরমাণু ক্রমাঙ্ক তাদের ক্ষেত্রে ওই 1.5 রুলটা অ্যাপ্লিকেবল। কিন্তু যারা হালকা মৌল, বিশেষ করে 1 থেকে 15 অবধি পরমাণু ক্রমাঙ্ক যাদের, অর্থাৎ প্রথম 15টা মৌলের তুমি যদি নিউট্রন এবং প্রোটনের অনুপাত লক্ষ্য করো তাহলে দেখবে যে নিউট্রনের সংখ্যা বা প্রোটনের সংখ্যা সমান। তুমি হাইড্রোজেন ধরো, নিউট্রন প্রোটনের সংখ্যা সমান। হিলিয়াম নিউট্রন প্রোটনের সংখ্যা সমান। বোরন, বেরিলিয়াম, কার্বন, ওকে সবগুলো, নাইট্রোজেন, অক্সিজেন, এদের দেখবে নর্মাল আইসোটোপ যেগুলো সেগুলো প্রত্যেকেরই প্রত্যেকেরই প্রোটন এবং নিউট্রনের সঙ্গে সমান। এরকম হলে এটা 1:1 অনুপাত হলে এই ছোট মৌলের ক্ষেত্রে অর্থাৎ হালকা মৌলের ক্ষেত্রে এটা নর্মাল, এটা স্টেবল এলিমেন্টস, তারা স্টেবল, তারা রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় হয় না। কিন্তু যে সমস্ত আইসোটোপগুলোর ক্ষেত্রে এই ব্যালেন্সটা থাকে না, অর্থাৎ 1:1 অনুপাতটা থাকে না, ইমব্যালেন্সড অফ নিউট্রনস হয়ে যায়। অর্থাৎ এখানে দেখা যায় ইমব্যালেন্স অফ নিউট্রনস, নিউট্রনের সংখ্যা বেশি বা যদি কম থাকে তাহলে সেখানে একটা তেজস্ক্রিয়তা দেখা যায়। এটাকে ধরে নেওয়া হয় তেজস্ক্রিয়, যদিও অনুপাতটা এরকম রুলের মধ্যে ফেলা যায় না 1.5, এখানে 1.3 হচ্ছে, তবুও এ তেজস্ক্রিয়তা দেখায়। হ্যাঁ, ছোটো মৌলের ক্ষেত্রে ওটা 1.5 অ্যাপ্লিকেবল নয়। এদের নিউট্রনের সংখ্যা কিছু বেশি হলেই তাদের নিউক্লিয়াসের মধ্যে একটা চাঞ্চল্য দেখা যায় এবং সেখানে তেজস্ক্রিয়তা লক্ষ্য করা যায়। তো এই যে 14, 8/6 এরা তেজস্ক্রিয়। C14 ইজ কনসিডার্ড রেডিও অ্যাক্টিভ এবং এটাকে বলা হয় রেডিও কার্বন। এর নামই দেওয়া হয়েছে রেডিও কার্বন, অর্থাৎ তেজস্ক্রিয় কার্বন এর নাম, কারণ ও তেজস্ক্রিয়তা দেখায়। তো তাহলে সি এমনি নর্মাল আইসোটোপ আমাদের C12, সামান্য পরিমাণ প্রকৃতিতে C13 থাকে। C13 মানে হচ্ছে যে যেখানে প্রোটন 6 আর নিউট্রন 7, সেটা খুব সামান্য এবং ওটা কিন্তু স্টেবল, ওটা তেজস্ক্রিয় নয়। তেজস্ক্রিয় হচ্ছে C14। তাহলে এই C14 এলো কী করে, কোথা থেকে আসে? তো এইটা আমি বিশদে ব্যাখ্যা করে দেবো। দেখো, C14 তৈরি হয় তোমার বায়ুমণ্ডলে, হ্যাঁ, কসমিক রের আঘাতে। তোমরা জানো মহাজাগতিক রশ্মি কসমিক রেস, যে কোটি কোটি কিলোমিটার, বিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে সূর্য নক্ষত্র রয়েছে, সেখান থেকে মহাকাশ থেকে হাই এনার্জি পার্টিকেল অনবরত আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৌঁছাচ্ছে, আঘাত করছে। হ্যাঁ, তীব্র বেগে কোটি কোটি কসমিক রেস আঘাত করছে বায়ুমণ্ডলে। হাই এনার্জি পার্টিকেল, এরা হাই এনার্জি এবং হাই ফ্রিকোয়েন্সি। তো এদের আঘাতে কী হয়, তোমার বায়ুমণ্ডলের সঙ্গে এই কসমিক রের সংঘর্ষে বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ারের কণাগুলো ভেঙে গিয়ে তোমার নিউট্রন সৃষ্টি করে। কসমিক রেসগুলো এসে মহাশূন্য থেকে এসে বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে তখন তোমার কী করে, তোমার দেখো বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে নিউট্রনের সৃষ্টি হয়। নিউট্রন
এই নিউট্রনগুলো সৃষ্টি হওয়ার ফলে কি হয়, নাইট্রোজেন 14 আছে তোমার বায়ুতে প্রচুর পরিমাণে, তোমরা জানো বায়ুমণ্ডলে নাইট্রোজেন 77% নাইট্রোজেন, সেই নাইট্রোজেন মলিকিউলগুলোর সঙ্গে সংঘর্ষ হয় এই নিউট্রনগুলো। এই নিউট্রনগুলোর সংঘর্ষে কি হয়, তোমার কার্বন 14 তৈরি হয়, কার্বন 14। হ্যাঁ, কি করে কার্বন 14 তৈরি হয় সেটা এখানে দেখো। কার্বন 14টা কি করে তৈরি হয়, যে নাইট্রোজেনটা এলো নিচের দিকে দেখতে পাচ্ছ, এখানে আমি একটা নাইট্রোজেন 14 এর নিউক্লিয়াস লিখেছি, যে এনপি 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 এগুলো হচ্ছে কি, প্রোটন আর নিউট্রন। 7টা প্রোটন আছে আর 7টা নিউট্রন আছে নাইট্রোজেন নিউক্লিয়াসে। এর মধ্যে কি হয়, নাইট্রোজেনটা যখন ওকে আঘাত করে, সংঘর্ষ হয়, তখন কি হয়, একটা প্রোটন বেরিয়ে আসে এবং একটা নাইট্রোজেন নিউক্লিয়াসে ঢুকে যায়। হ্যাঁ, সংঘর্ষের ফলে তাহলে কি হয়, নাইট্রোজেন যদি একটা ঢুকে যায় তাহলে নাইট্রোজেনের সংখ্যা 7 ছিল 8 হয়ে যাবে, আর একটা প্রোটন বেরিয়ে চলে এলে কি হবে, 7p ছিল 6p হয়ে যাবে, অর্থাৎ 6টা প্রোটন থাকবে। বোঝা গেল, নাইট্রোজেন একটা ঢুকে পড়লো তাহলে 8 হয়ে গেল 7-এর জায়গায়, আর প্রোটন একটা বেরিয়ে গেল তাহলে 7-এর জায়গায় 6 হয়ে গেল। তাহলে নতুন যে নিউক্লিয়াসটা এই সংঘর্ষের ফলে তৈরি হয় সেটা হচ্ছে যে 6p, 6টা প্রোটন আর 8টা নিউট্রন। এটা তোমার কার্বন, 6p মানে কার্বন, প্রোটন পরমাণু ক্রমবাক্য যা 6 সে তো কার্বনই হবে, কিন্তু নর্মাল কার্বনে তোমার নাইট্রোজেন থাকে নিউট্রন থাকে 6টা, কিন্তু এখানে দেখো নিউট্রন আছে 8টা। তো সেই জন্য এটা একটা কার্বনের আইসোটোপ, এটাকে C14 বা রেডিও কার্বন বলা হয়, কার্বন 14 বা রেডিও কার্বন বলা হয়। এই যে কার্বন 14 বা এটা রেডিও কার্বন, হ্যাঁ রেডিও কার্বন, এটাকে রেডিও কার্বন বলা হয়। রেডিও কার্বন এইটা কি হয়, বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে প্রচুর, অক্সিজেনের সঙ্গে কম্বাইন করে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি, যেমন যেমন নর্মাল কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড হয়, তেমনি এও একদম কোনো রকম পার্থক্য নেই, সিমিলারলি একদম সেম ওয়েতে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গঠন করে। এই কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ রেডিও কার্বনের কার্বন ডাই অক্সাইড আর নর্মাল কার্বনের কার্বন ডাই অক্সাইড ইনডিস্টিংগুইশেবল, অর্থাৎ কোনো পার্থক্য তুমি করতে পারবে না, এবং এদের কেমিক্যাল প্রপার্টিসও একই, কোনো রকম আলাদা তুমি করতে পারবে না। তার ফলে কি হয়, এই বায়ুমণ্ডলে খুব সামান্য হলেও এটা তৈরি হয় এবং এটা প্রাকৃতিক ভেজিটেশন দ্বারা অ্যাবজর্পশন হয়, শোষণ হয়ে যায়, অর্থাৎ গাছপালা, মানুষজন, পশু পাখি সবাই, ঠিক আছে, গাছপালা শোষণ করে তোমার ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাবার তৈরি করে, এবং নর্মাল কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে ওই রেডিও কার্বনেরও কার্বন ডাইঅক্সাইড তোমার ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে পাতায় খাদ্য হিসেবে জমা হতে থাকছে, এবং সেই খাদ্য আমি তুমি সবাই খাচ্ছি, পশু পাখি খাচ্ছে, গাছপালার মধ্যে থাকছে, এবং সেইখান থেকে সেই রেডিও কার্বনটা আমাদের শরীরে চলে আসছে। এইভাবে প্রত্যেকের শরীরে কিন্তু একটা কার্বন 14 এসে যাচ্ছে, এবং এটা রেডিও অ্যাক্টিভ। এর হাফ লাইফ হচ্ছে, দেখো হাফ লাইফ হচ্ছে 5700 ইয়ার্স, 5700 ইয়ার্স। হাফ লাইফ ব্যাপারটা তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো না, আমি একটু সংক্ষেপে বলি। এটা রেডিও অ্যাক্টিভিটির মাত্রা, অর্থাৎ কোন এলিমেন্ট কতদিন পর ভেঙে যাবে, তো এটার একটা মাপ হচ্ছে যে কতদিন পর ওর পরিমাণ অর্ধেক হয়ে যায়, যে যতদিন পর তোমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ স্যাম্পল আছে, কতদিন পর সেটা ডিকে হতে হতে অর্থাৎ বিঘটিত হতে হতে অর্ধেক হয়ে যাবে, সেইটা হচ্ছে তার হাফ লাইফ, অর্ধজীবন বা হাফ লাইফ। এইটা হচ্ছে একটা স্কেল কোনো রেডিওঅ্যাক্টিভ পদার্থের আয়ু হিসেবে, আয়ুকে ধারণা করার। তাহলে দেখো তোমার কাছে যদি একটা রেডিও কার্বন থাকে, তাহলে তা তোমার হাতে যদি 1 গ্রাম রেডিও কার্বন আছে, তাহলে 5700 বছর পর সেটা ডিকে হতে হতে হাফ গ্রাম হবে, অর্থাৎ তার হাফ লাইফ হচ্ছে 5700 ইয়ার্স, 5700 বছর। তো এই গেল, এই যে রেডিও কার্বন আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, এটা কিন্তু যত, তাহলে তো বায়ুমণ্ডল থেকে অ্যাবজর্পশন করলাম, তাহলে তো কি হয়েছে, বায়ুমণ্ডলে কমে যাওয়ার কথা, রেডিও কার্বনটা কিন্তু কমবে না। হ্যাঁ, এটা ভালো করে বোঝা যাচ্ছে। রেডিও কার্বনের পরিমাণ বায়ুমণ্ডলে এবং প্রকৃতিতে গত কয়েকশো বছর ধরে একই রয়েছে। তার কারণ ওই যে কসমিক রেস আসছে না, ওটা কন্টিনিউয়াসলি তো 24 আওয়ার্স 365 ডেজ সারা যুগ যুগ ধরে তোমাকে বম্বার্ডমেন্ট করতেই থাকছে, মানে বায়ুমণ্ডলের উপর, বায়ুমণ্ডলের মরু আসতে আঘাত করতেই থাকছে, C14 জেনারেশন হতেই থাকছে, এবং এদিকে প্রাকৃতিক ভেজিটেশন, প্রাকৃতিক পরিবেশ C14কে অ্যাবজর্পশন করে খাদ্য তৈরি করছে এবং আমরা সেটা পেতে থাকছি। অর্থাৎ এই সাইকেলটা কিন্তু কনস্ট্যান্ট, যে পরিমাণে অ্যাবজর্পশন হচ্ছে, মানে শোষণ হচ্ছে, ঠিক সেই পরিমাণে কিন্তু আবার জেনারেশন হচ্ছে। সেই জন্য
এর পরিমাণ কনস্ট্যান্ট থাকছে। এই জিনিসটা বুঝতে হবে, রেডিও কার্বন ডেটিং পরে বোঝাবো, তখন কিন্তু এই পয়েন্টটা মাথায় রাখতে হবে যে আমরা শোষণ করলেও প্রাকৃতিক পরিবেশ গাছপালা, হ্যাঁ কোটি কোটি গাছপালা শোষণ করলেও কিন্তু এর কম হয় না, পরিমাণটা কিন্তু কমে যায় না। অ্যাটমসফিয়ারের যে পরিমাণ C14 থাকছে সেটা সবসময় রিপ্লেনিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ পুনরায় আবার সরবরাহ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা বুঝতে হবে, রেডিও কার্বন ডেটিং পড়ানো বোঝাবো তখন বুঝতে পারবে। তো আর এখানে একটা জিনিস বলে রাখি, এই যে বায়ুমণ্ডলে এই C14 C12 তুলনায় কিন্তু খুবই কম থাকে। মোটামুটি একটা মাপ হচ্ছে 1 নিউক্লিয়াস ইন 10⁻12, অর্থাৎ 10,000 কোটি কার্বন 12 পিছু একটা কার্বন 14 নিউক্লিয়াস থাকে, বুঝেছো? 10⁻12 C12 নিউক্লিয়াস প্রতি একটা তোমার C14 থাকে। 10⁻12 মানে 10,000 কোটি, ওকে। 10⁻12 প্রতি 10⁻12 C12 প্রতি একটা তোমার থাকে C14 থাকে, যেটা সংখ্যা আসবে 10,000 কোটিতে একটা করে, ওকে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি আমার পরের আলোচনায়, একটু পজ নিচ্ছি। হ্যাঁ, তাহলে মাই ফ্রেন্ডস, প্রথম প্রশ্নের উত্তরটা সামারাইজ করে দিই। দেখো, আমরা তখন জানলাম যে কার্বন 14 যেটা তৈরি হয় সেটা ক্ষণস্থায়ী হয়, অস্থায়ীভাবে তৈরি হয়। হ্যাঁ, এটা স্টিডি রেটে ডিকে হতে থাকে, বিঘটিত হতে থাকে এবং শেষ পর্যন্ত কার্বন 12তেই পরিণত হয়, আবার ফিরে যায়। কিন্তু তার মধ্যে কি হয়ে গেল দেখো, আমাদের যেটা বললাম 1 থেকে 15 প্রথম কিছু হালকা মৌল যেগুলো, তাদের সকলের ক্ষেত্রেই স্টেবল যারা স্থায়ী, তাদের নিউট্রন এবং প্রোটনের অনুপাত 1:1, অর্থাৎ যটা প্রোটন তটাই নিউট্রন আছে, একদম। এটাই হচ্ছে প্রকৃতি ধর্মই এটা। আর N/P greater than 1.5 এইটা হেভি মৌলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, না? যাদের 210-এর বেশি ভর সংখ্যা, খুব ভারী মৌল, তাদের ক্ষেত্রে নিউট্রন যদি অনেক বেশি হয়ে যায় তখন ওই N/P greater than 1.5 ওই রুলটা অ্যাপ্লিকেবল। কিন্তু ছোটো মৌলদের ক্ষেত্রে তোমার অল্প একটু নিউট্রন বেশি হলেই নিউক্লিয়াস অস্থায়ী বা চাঞ্চল্য সৃষ্টি হয় নিউক্লিয়াসে, এবং সেটা রেডিও অ্যাক্টিভিটি দেখায়। সেই জন্যই কার্বন 14 ইজ কনসিডার্ড টু বি এ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এবং কার্বন 14কে বলা হয় রেডিও কার্বন, এই জন্য ওটা নাম দেওয়া হয়েছে রেডিও কার্বন। তো কার্বন 14 ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে তোমার 9টা নিউট্রন, 8টা নিউট্রন আর 6টা প্রোটন, তাহলে N/P করলে কত হয়? 1.3 হয়, 1.3/1। হ্যাঁ, তো এটা আনস্টেবল, যেহেতু 1:1 নয়, 1:1 হলে তো স্টেবল হতো, যেটা কার্বন 12তে আছে 6:6 1/1, যেটা আনস্টেবল হচ্ছে এই কারণে যেহেতু ইমব্যালেন্স অফ নিউট্রনস রয়েছে এখানে। হ্যাঁ, ইমব্যালেন্স অফ নিউট্রন রয়েছে। তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে, ইজি ওয়ে টু বি স্টেবল হচ্ছে যে কী করতে হবে, এই হয় 8টাকে কমাতে হবে বা 6টাকে বাড়াতে হবে, মানে সমান করতে হবে। 8 থেকে 1 কমে গেলে 7 হয়, আর 6 থেকে 1 বেড়ে গেলেও 7 হয়। তাহলে সবচেয়ে ভালো হয় যদি দুটো উপায় আছে, একটা হচ্ছে যে প্রোটনকে বাড়াতে হবে, হ্যাঁ 6 থেকে 8 করতে হবে, সেটা অসুবিধে খুব, কিন্তু সবচেয়ে সহজ হয় যদি নিউট্রন একটা প্রোটনে পরিণত হয়ে যায়। তাহলে কী হবে? নিউট্রন প্রোটনে পরিণত হয়, বাস্তবে তাই হয়, প্রকৃতিতে তাই হয়, এটাই নিয়ম। একটা বিটা ডিকের মাধ্যমে, অর্থাৎ বিটা নিঃসরণের মাধ্যমে একটা নিউট্রন প্রোটনে পরিণত হয়, দিয়ে ওরা স্টেবল হয়ে যায়। কীভাবে দেখো, নিউট্রন তোমার একটা প্রোটন যখন পরিণত হয় প্রোটনে, তখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়। দেখো 0 1 -1 0, ভর সঙ্গে নিউট্রনের 1, তাহলে 1 + 0, অর্থাৎ একটা ইলেকট্রন, যখন একটা নিউট্রন প্রোটনে পরিণত হলো তখন একটা ইলেকট্রন বের হয়ে আসে। এই প্রক্রিয়ায় তোমার এই যে মৌলটা কার্বন 14টা নাইট্রোজেনে পরিণত হয়, কার্বন ছিল হয়ে গেল নাইট্রোজেন। কীভাবে দেখো, C14 ও একটা নিউট্রন
এর মধ্যে থেকে নিউক্লিয়াসের মধ্যে থেকে একটা নিউট্রন প্রোটনে পরিণত হলো, তাহলে কি হলো, নিউট্রন যদি প্রোটনে পরিণত হয় তাহলে 6 + 1 7 হয়ে যাবে, প্রোটনের সংখ্যা 7 হয়ে গেল। আর 14, এটা এটা কিন্তু বাড়লো না, কারণ ভর সংখ্যা তো প্রোটন প্লাস নিউট্রন মিলে, অর্থাৎ মোট সংখ্যা 14ই থাকলো, শুধু প্রোটনটা নিউট্রনে পরিণত হলো। তার ফলে কি হলো, প্রোটনটা নিউট্রনে পরিণত হওয়ার ফলে প্রোটনের সংখ্যা হয়ে গেল 7 আর নিউট্রন হয়ে গেল কমে 7, অর্থাৎ প্রোটন হয়ে গেল 7, দেখো প্রোটন হয়ে গেল 7, নিউট্রন হয়ে গেল 7, মোট 14ই থাকলো। কিন্তু এই প্রসেসে একটা বিটা অর্থাৎ একটা ইলেকট্রন বেরিয়ে এলো। হ্যাঁ, এই জন্য এদের একটা বিটা বেরিয়ে আসছে বলে এটা রেডিও অ্যাক্টিভ, অর্থাৎ কার্বন 14 ইজ এ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, রেডিও কার্বন, এই জন্য একে বলা হয়। রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে, একটা বিটা কণা বেরিয়ে আসছে, ইলেকট্রন মানে তো বিটা কণা, এবং তার ফলে কি হলো, এটা স্টেবল হয়ে গেল। স্টেবল হলো কেন, কারণ দেখো নাইট্রোজেন প্রোটন অনুপাত 7:7, 1:1, এটা স্টেবল মৌলদের মতোই হয়ে গেল। সেই জন্যই তোমার কার্বন 14 ইজ কনসিডার ইজ এ রেডিও অ্যাক্টিভ মেটাল। হ্যাঁ, তার কার্বন 14 হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। ওকে, এই গেল তোমার প্রশ্নের উত্তর। এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ রেডিও কার্বন ডেটিং। ওকে, যাই হোক, এবার আমরা পরের প্রশ্নে চলে আসি, সেটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং বিষয়টা কি। তো রেডিও কার্বন ডেটিং হচ্ছে যে ইউজেস অফ রেডিও অ্যাক্টিভিটিতে বলা হয়েছিল যে তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে বহু পুরনো কোনো গাছপালা, কাঠ, ফসিল, কোনো কিছু, যা কিছু পুরনো হোক না কেন, লিভিং যখন কোনো কালে ছিল, সেটা যখন এখন আবিষ্কার হয়েছে হাজার হাজার বছর আগেকার, ততদিন তো আর মানুষ বাঁচে না, কিন্তু ততদিনকার পুরনো যে কোনো জিনিসের বয়স নির্ণয় করা যায় এই রেডিও কার্বনের সাহায্যে। এই প্রসেসটাকে বলা হয় রেডিও কার্বন ডেটিং। বহু পুরনো, হাজার হাজার বছরের পুরনো কোনো এককালে যারা লিভিং ছিল, অর্থাৎ কার্বন গ্রহণ করেছিল, তাদের বয়স নির্ণয় করা যায়। কীভাবে হয় সেটা ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, যেটা বললাম যে আমরা কন্টিনিউয়াসলি খাবারের মাধ্যমে কার্বন পাচ্ছি, মানে প্রাণী এবং মানুষজন, আর গাছপালারা তো তোমার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে বাতাস থেকে এবং ফটো সিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে, সেখানে কার্বনটা পেয়ে যাচ্ছে। তো বায়ুমণ্ডলে অ্যাটমসফিয়ারে কার্বন কীভাবে তৈরি হয় আমি বললাম, কসমিক রের আঘাতে। কিন্তু সব সময় আমরা নিচ্ছি আর সবসময় রিপ্লেনিশ হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে গত কয়েকশো বছর ধরে, শত শত বছর ধরে এই কার্বন 14 এবং কার্বন 12 অনুপাতটা একই আছে অ্যাটমসফিয়ারে এবং প্রাকৃতিক পরিবেশে। যে কোনো জিনিসের মধ্যেই কার্বন আছে, এবং কিন্তু C14/C12 এই অনুপাতটা কিন্তু ফিক্সড আছে শত শত বছর ধরে, কারণ যে পরিমাণে আমরা গ্রহণ করি ঠিক সেই পরিমাণে আবার রিপ্লেনিশ হয়ে যায়, কসমিক রের আঘাতে কার্বন 14 তৈরি হয়ে যায়। তাহলে এবার ঘটনাটা হলো, কোনো লিভিং বিং যদি মরে যায়, আচ্ছা এই ডেটিং পদ্ধতিতে কিন্তু প্রায় 60,000 বছরের পুরনো জিনিসেরও বয়স নির্ণয় করা সম্ভব। 5-10 হাজার তো বটেই, প্রায় 60,000 বছর বয়স যার সেরকম জিনিসেরও কিন্তু বয়স নির্ণয় করা যায়। যাই হোক, কীভাবে হয় তো দেখো, ধরো কেউ মরে গেল, লিভিং ছিল, মরে যখন গেল তখন তো সে আর কার্বন ইনটেক্ট করছে না খাবারের মাধ্যমে, বা অন্য কোনো গাছ মরে গেলে কি কোনো প্রাণী মরে গেল, তখন তো সে আর বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে না। তাহলে কী হবে, এটা যেহেতু যেদিন থেকে সে মরে গেল সেই দিন থেকে কী হয়, নর্মাল কার্বন তার শরীরে যেটুকু আছে সেটুকু তো নর্মাল, তার কোনো চেঞ্জ নেই, একই থাকবে। কিন্তু তার মধ্যে যতটুকু C14 ছিল সেটা ডিকে হতে থাকবে, তো সেটা কন্টিনিউয়াস ডিকে হতে থাকে। আমরা যখন বেঁচে থাকি তখনও ডিকে হয়, আমরা নতুন করে আবার ইনটেক করি খাদ্যদ্রব্যের মাধ্যমে, সেটা পেয়ে যাই। এবার যখন মরে গেল কেউ, তখন তো সে আর ইনটেক করছে না, গ্রহণ করছে না। তো তার ফলে কী হচ্ছে, তার মধ্যে সেই মৃত্যু দিনে যে পরিমাণ C14 ছিল সেটা একটা স্টিডি রেটে বিঘটিত হতে থাকে এবং কমতে থাকে তার অনুপাতটা, অর্থাৎ C12টা তার শরীরে একই থাকছে, কিন্তু তার শরীরে C14টা ক্রমশ কমতে থাকছে। তাহলে C14/C12 এই অনুপাতটা ক্রমশ একটা স্টিডি রেটে কমতে থাকে। এবার যখন আমি জানতে পারবো কয়েকশো বছর পরে বা কয়েক হাজার বছর পরে
ওই যে 5700 বছর তার হাফ লাইফ কার্বন 14, তাহলে বহু বছর পরে আমরা যখন যদি জানতে পারি যে কী পরিমাণ কার্বন 14 তখনও বেঁচে আছে, তাহলে ওইটুকু বেঁচে থাকার জন্য কত বছর আগে তার ডিকে আরম্ভ হয়েছিল, এটা খুব সহজেই ম্যাথামেটিক্স আছে, খুব সহজেই গাণিতিকভাবে নির্ণয় করে নেওয়া যায় যে কতদিন আগে ডিকেটা শুরু হয়েছিল, তাহলে ততদিন এই বয়স। এইভাবে কার্বন 14 এবং কার্বন 12 পরিমাণ জেনে আমরা সেই স্যাম্পেলের সেই জিনিসটার বয়স অর্থাৎ কতদিন আগে সে মারা গিয়েছে অর্থাৎ তার বয়স কত এটা জানা যায়। কারণ এই যে অনুপাতটা C14/C12 এই অনুপাতটা অনেক কম হবে, আর C14/C2 লিভিং বস্তুর ক্ষেত্রে বা লিভিং প্রাণী গাছপালা বা যে কোনো জিনিসের ক্ষেত্রে এই অনুপাতটা ফিক্সড। অ্যাটমসফিয়ারে কার্বন 14 ফিক্সড থাকছে পরিমাণ, সেই জন্য অনুপাতটা ফিক্সড। তাহলে এখন এই অনুপাতটা অনেক কমে গিয়েছে, তো এই কমে গেল কারণ C14টা ডিকে হতে হতে কম হয়ে গিয়েছে। তাহলে এই মুহূর্তে তার মধ্যে কতটা C14 আছে এটা জানলে আমরা ক্যালকুলেশন করে জানতে পারবো কতদিন আগে তার ডিকে অর্থাৎ বিঘটন শুরু হয়েছিল, তাহলে ততদিনই তার বয়স। এইভাবে তোমার সায়েন্টিস্টরা এটা জানার চেষ্টা করে এই প্রসেসে যে কি পরিমাণ C14 এখনো পর্যন্ত ওই স্যাম্পেলটার মধ্যে রয়ে গিয়েছে, তাহলেই তার বয়স জানা যাবে। ব্যাক ক্যালকুলেশন করলে যে কতদিন আগে তার ডিকে আরম্ভ হয়েছিল। তো এখানে আর একটা জিনিস দেখো লিখেছি, বম্ব রেডিও কার্বন ডেটিং। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে 1945 সালের পরে 2 ডিকেড প্রায় 20 বছর ধরে অনেক পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছিল অ্যাভাব গ্রাউন্ড, অর্থাৎ শক্তিধর রাষ্ট্রগুলো আমেরিকা, রাশিয়া, শক্তিধর রাষ্ট্রগুলো প্রচুর পরিমাণে নিউক্লিয়ার বম্ব টেস্টিং করত, এবং তার ফলে অ্যাটমসফিয়ারে ব্যাপকভাবে তোমার C14 বেড়ে গিয়েছিল। কারণ ওই নিউক্লিয়ার টেস্টিংয়ের সময় প্রচুর নিউট্রন রিলিজ হতো, এবং নিউট্রনগুলো বায়ুমণ্ডলে তোমার ওই যে নাইট্রোজেন কণাকে আঘাত করে C14 তৈরি করতো ব্যাপকভাবে, এবং নর্মাল যা মাত্রা থাকে C14 তার থেকে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। পরীক্ষা করে এটা জানা যায়। তার ফলে একটা প্রায় 20 বছর পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 20 বছর পরে সমস্ত দেশ মিলে একটা চুক্তি করে, যে অ্যাভাব গ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট ব্যান করে দেওয়া হয় এই চুক্তির ফলে। অর্থাৎ মাটির উপরে নিউক্লিয়ার বম্বিং বা নিউক্লিয়ার কোনো টেস্ট করা যাবে না, সেটা আন্ডারগ্রাউন্ডে করা হয়, অর্থাৎ সমুদ্রের জলের মধ্যে বা আরও ভূগর্ভে করা হয়, যাতে C14 পরিমাণটা আর অ্যাটমসফিয়ারে না বাড়ে, অর্থাৎ প্রাকৃতিক ব্যালেন্সটা যাতে নষ্ট না হয়। এটাকে বলে বম্ব রেডিও কার্বন ডেটিং। অর্থাৎ বম্বিং করে সেই সময়ে যদি C14 পরিমাণ মাপা যায় সেই সময় সেটাকে বলে বম্ব রেডিও কার্বন ডেটিং। আর এখন বর্তমানে অ্যাট প্রেজেন্ট একটা নতুন মেশিন আবিষ্কার হয়েছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, সেটাকে বলে অ্যাক্সেলারেটর মাস স্পেকট্রোমিটার। এর সাহায্যে ডাইরেক্টলি রেডিও কার্বন ডেটিং করা যায়। এই যন্ত্রে তোমার অ্যাক্সেলারেটর মাস স্পেকট্রোমিটার, এই যন্ত্রে তোমার ডাইরেক্টলি কতটা কি পরিমাণ C14 অ্যাটম আর C14 নিউক্লিয়াস এবং C12 নিউক্লিয়াস কোনো স্যাম্পলের মধ্যে আছে ডাইরেক্টলি জানা যায়। তার ফলে খুব সহজেই সেই স্যাম্পলের বয়স নির্ণয় করা যায়। যন্ত্রটার নাম অ্যাক্সেলারেটর মাস স্পেকট্রোমিটার। ঠিক আছে, এই গেল তোমাদের দেওয়া দুটো প্রশ্নের উত্তর। তোমরা এরকম প্রশ্ন দিতে থাকো, আমি ঠিক ভালোভাবে বুঝিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। কি কেমন লাগলো আজ ক্লাসটা? দেখো, এইরকম সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এবং নতুন নতুন ভিডিও লেসন পাওয়ার জন্য আমার সঙ্গে থাকো। তার জন্য তোমাদের কী করতে হবে? কয়েকটা সেকেন্ড দিতে হবে। এর জন্য তোমার কোনো পয়সা খরচ হবে না। দেখো, এই স্ক্রিনের নিচে একটা বাটন আছে, সাবস্ক্রাইব বাটন, ওটা ক্লিক করে দাও। পাশে একটা বেল আইকন আসবে, নোটিফিকেশান আইকন, সেটাতেও ক্লিক করে দাও। তাহলে তোমরা সঙ্গে সঙ্গে জেনে ফেলবে সবারই আগে আমার যখন নতুন নতুন লেসন রিলিজ হবে। আর একটা কথা বলি, এরকম প্রশ্ন দেবে, তোমরা কমেন্টে লিখবে বা অন্যভাবেও জানাবে, এবং সেগুলো আমি আলোচনা করে দেবো। যেমন আজকে দেখো দিলাম, তোমাদেরই দেওয়া দুটো প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিলাম। ভিডিও লেসনের সঙ্গে সঙ্গে এরকম মাঝে মধ্যে আমি আলাদা প্রশ্নের উত্তর আলোচনা করে দেবো। আর একটা কথা বলি, লকডাউন ধীরে ধীরে উঠে যাচ্ছে, কিন্তু তোমরা এখনই একসঙ্গে দলবদ্ধভাবে থেকো না।
মাস্ক পরবে এবং সেপারেশন বজায় রাখবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। এখনও দৈনিক 8,000 করে সংক্রমণ বাড়ছে ভারতে। হ্যাঁ, সুতরাং একদম কমেনি সংক্রমণের হার। তবুও কিছু বাধ্যবাধকতা থাকার জন্য গভর্নমেন্টের লকডাউন উঠিয়ে যাচ্ছে, শুধুমাত্র রেড জোনে থাকছে। কিন্তু তোমরা কিন্তু এখন নিরাপদ দূরত্বে থাকবে পরস্পরের থেকে। নিজের সেফটি নিজের কাছে, নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য, সমাজের জন্য এগুলো বজায় রাখো। মাস্ক পরবে এবং যতটা সম্ভব বাড়িতেই থাকবে, একদম প্রয়োজন না হলে কিন্তু বাইরে বেরোবে না। ওকে, আর পড়াশোনা করো, অনলাইনে আমার ক্লাসটা দেখো, আমার সঙ্গে থাকো, এবং আমার যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ওকে, থ্যাংক ইউ।